আমি তাহলে আবার যদি প্রথমতে একটু রিপিট দিই, নেচারে যেটা থাকে সেটা হচ্ছে জিপসাম, মানে এইভাবে দলা অবস্থায় থাকবে। বাংলায় বোঝানোর জন্য কথাটা বলা, মানে পানির অ্যাটাচমেন্টে এভাবে একটা হার্ড কন্ডিশনে থাকবে। এটাই যখন আমরা বাজার থেকে কিনি, ম্যানুফ্যাকচাররা ওটাকে রিফাইন করার মাধ্যমে এই ধরনের জিপসাম প্রোডাক্ট পাওয়া যায়। এইটাই যখন আমরা কিনে এনে আবার পানির সাথে মিক্স আপ করে মডেল তৈরি করতেছি, তখন এটা আবার হয়ে যাচ্ছে কি জিপসাম। জিপসামে পানি থাকবে 2 অণু, জিপসাম প্রোডাক্টে পানি থাকবে 1/2 অণু। জিপসাম প্রোডাক্টের কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, হেমি মানে 1/2। আর যখনই জিপসাম হবে, সেটা নেচারে থাকুক অথবা আমরা মডেল তৈরি করি, যখনই জিপসাম হবে তখন হবে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, মানে 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট 2 অণু পানি। ক্লিয়ার? এখন ভাইভাতে কমনলি একটা কোশ্চেন করা হয়, ডাই বড় না হেমি বড়? অবশ্যই ডাই বড়। হেমি মানে 1/2, ডাই মানে 2, ডাবল, সেক্ষেত্রে ডাই বড়। এখন আর কনফিউশন হবে না তো। বাজার থেকে কিনলাম জিপসাম প্রোডাক্ট, নেচারে ছিল জিপসাম, ওই প্রোডাক্টটাকে বা আমরা এনে যখন পানির সাথে মিক্স আপ করে মডেল তৈরি করছি, তখনও তৈরি হচ্ছে জিপসাম। তার মানে জিপসামের এক্সপেনশন হয়। জিপসাম প্রোডাক্টের কি এক্সপেনশন হয়? না, এর তো এক্সপেনশন হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? নাই। এর এক্সপেনশন হওয়ার সুযোগ আছে। জিপসামের এক্সপেনশন হয় 2 ধরনের। জিপসামের এক্সপেনশন হয় 2 ধরনের, নর্মাল সেটিং এক্সপেনশন, হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপেনশন। নর্মাল সেটিং এক্সপেনশন, হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপেনশন, এগুলো স্যার আপনাদেরকে খুব সুন্দরভাবে পড়িয়েছে। আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই, একদম ইজি হয়ে যাবে। যে কোনো জিপসাম প্রোডাক্টকে একটু খেয়াল করেন, এই যে 2টা জিপসাম প্রোডাক্ট দেখা যাচ্ছে, যে কোনো জিপসাম প্রোডাক্টকে আমরা যখন পানির সাথে মিক্স করি, ইন প্রেজেন্স অফ ইয়ার যে এক্সপ্যানশনটা হয় সেটা হচ্ছে নর্মাল সেটিং এক্সপ্যানশন। নর্মাল ইয়ারের যে এক্সপ্যানশনটা হয় সেটা নর্মাল সেটিং এক্সপ্যানশন। এটা সবসময়ই হয়, এখানেও হয়েছে, খেয়াল করে দেখেন, এখানেও হয়েছে, এটা নর্মাল। এটা তার মানে কি ভালো না খারাপ? এটা ভালো, এটা নর্মাল জিনিস। আমরা যখনই জিপসাম প্রোডাক্টকে পানির সাথে মিক্স আপ করে জিপসাম তৈরি করব, তখনই এটা হবে। কিন্তু হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন খারাপ, কারণ প্রত্যেকটা জিপসাম প্রোডাক্টের ওয়াটার পাউডার রেশিও আছে। প্রত্যেকটা জিপসাম প্রোডাক্টের ওয়াটার পাউডার রেশিও আছে। আমরা যখন বাজার থেকে হার্ড প্লাস্টার কিনে নিয়ে আসি, আপনারা প্যাকেটের গায়ে খেয়াল করে দেখবেন ওয়াটার পাউডার রেশিও লেখা আছে 0.2728 অর 0.30। আপনারা হয়তো বা খেয়াল করেননি। একটা বুদ্ধি শিখাই দিই, এখন থেকে যে জিনিস কিনবেন ওই প্যাকেট পড়া অভ্যাস করবেন। তা মাথার শ্যাম্পু হোক, খাওয়ার ওষুধ হোক, আর ডেন্টাল ম্যাটেরিয়াল হোক, এটা একটা ভালো অভ্যাস। কি কি দেখবেন? এক্সপায়ার ডেট দেখবেন, প্রোডাকশন ডেট দেখবেন, তারপরে এর ইন্ডিকেশন কি, কোথায় কোথায় এটা ব্যবহার করা যায় বা কি কারণে ব্যবহার করা যায়, তারপরে কোন এনভায়রনমেন্টে এটা রাখা যাবে। কিছু দেখবেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখার কথা বলা আছে, কিছু দেখবেন মাইনাসে রাখার কথা বলা আছে, কিছু রুম টেম্পারেচারে রাখার কথা বলা আছে, কিছু হট টেম্পারেচারে রাখার আছে, কিছু ড্রাই কন্ডিশনে রাখার কথা বলা আছে, কিছু ওয়েট কন্ডিশনে রাখার কথা বলা আছে। তো এটা যদি আপনি ম্যানুফ্যাকচার না পড়েন, আপনি তো জানতে পারবেন না। এই কথাগুলো কেন বলতেছি, কেন অভ্যাস করবেন? আমাদের ডেন্টালে যত ম্যাটেরিয়াল আছে, সব ম্যাটেরিয়ালের প্যাকেটের গায়ে বা ভিতরে কোনো লিফলেটের ভিতরে পরিষ্কার ডিটেল লেখা থাকে। ম্যানুফ্যাকচাররা লিখে দেয় যে তুমি এই জিনিসটা এইভাবে তৈরি করবা, এই টেম্পারেচারে রাখবা, এইভাবে মিক্সিং করবা, এই রেশিও মেনটেন করবা। এখন মেন কথাটাতে আসে, যেহেতু আমরা আজকে জিপসাম পড়ছি, আপনারা সাধারণত যে প্যাকেটগুলো কিনেন হার্ড প্লাস্টারে, ওখানে ওয়াটার পাউডার রেশিও দেওয়া থাকে 0.27 or 28, কিছু কিছু প্যাকেটে 30ও দেওয়া থাকতে পারে, মানে 0.30 আর কি 30। কেন? এটার মিনিং হচ্ছে 27 ml পানির ভিতরে
100 গ্রাম পাউডার মিক্সিং করতে হবে। এটাকে বলে ওয়াটার পাউডার রেশিও। 27 ml যদি 0.27 লেখা থাকে তার মিনিং হচ্ছে 27 ml পানির ভিতরে 100 গ্রাম পাউডার মিক্সিং করতে হবে। যদি 0.30 লেখা থাকে তার মানে হচ্ছে 30 ml পানির ভিতরে 100 গ্রাম পাউডার মিক্সিং করতে হবে। বুঝাইতে পারছি? কেন স্যার এই মিক্সিং কেন করতে হবে? এতে কম করলে কি হবে, বেশি করলে কি হবে? কেন এই মিক্সিংটা করতে হবে সেটা একটা ব্যাখ্যা করি। এই মিক্সিংটা করলে এই মিক্সিং এর ফলে যে জিপসাম বা মডেলটা তৈরি হবে সেটা একটা হাই স্ট্রেংথ ওয়ার্কিং মডেল তৈরি হবে। হাই স্ট্রেংথ ওয়ার্কিং মডেল তৈরি হবে। এই মডেলের উপরে আমরা ক্রাউন ব্রিজের ওয়্যাক্স প্যাটার্ন করতে পারবো, অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সেস তৈরি করতে পারবো, যে কোনো ধরনের ডেন্চার বানাতে পারবো। মানে আমরা যদি কোনো ডেন্টাল ওয়ার্ক করি এই মডেলটা ভেঙে যাবে না, ফ্র্যাকচার হবে না বা ক্র্যাক হবে না। বুঝতে পেরেছেন? এর থেকে যদি আমরা বেশি পানি নিই, 0.27 বলা আছে, কথার কথা ধরলাম, তার মানে কি 27 ml পানি নিতে হবে। আমরা যদি 30 ml বা 28 ml পানি নিই তাহলে এই মডেলটার ভিতরে হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন হবে। যে রেশিওটা বলা আছে সেই রেশিও থেকে বেশি পানি নিলে হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন হবে। যখনই হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন হয়, স্যার আপনাদেরকে অলরেডি পড়িয়েছে মোর রুম ফর ক্রিস্টাল গ্রোথ, এরকম একটা টার্ম ছিল না? মোর রুম ফর ক্রিস্টাল গ্রোথ। ক্রিস্টাল গ্রোথ যখন মোর রুম নিয়ে হয় তখন ক্রিস্টাল গ্রোথ উইক হয়। তার মানে আমরা বলতে পারি হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন হইলে এই জিপসাম বা মডেলটা উইক হয়ে যাবে, বলতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে কেন হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন খারাপ? তার মানে কথাটা হচ্ছে যখন হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন হয় পানির পরিমাণ বেশি থাকে। পানির পরিমাণ বেশি থাকার কারণে ক্রিস্টাল গ্রোথ বেশি জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা তৈরি হয়, তাদের মধ্যে বন্ডিং দুর্বল হয়, যার কারণে আমরা যে মডেল বা জিপসামটা তৈরি করতেছি সেটা একটা উইক মডেল বা জিপসাম হয়। সেটার উপরে যদি আমরা কোনো ডেন্টাল ওয়ার্ক করতে চাই সেই ডেন্টাল ওয়ার্কটা কি হবে? ভেঙে যাবে। সরি, মানে মডেলটা ভেঙে যাবে, ডেন্টাল ওয়ার্ক তো ভাঙবে না, ডেন্টাল ওয়ার্কটা করা যাবে না আর মডেলটা ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আসি একটা গল্প বলি। গল্পটা কেমন? নেচারে আমরা কি বলতেছি যে নেচারে আমরা পাবো জিপসাম, তার মানে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট হিসেবে থাকবে। এটাকে দুই ভাবে আলফা এবং বেটা হেমিহাইড্রেট করা হয়। আমাদের আগে জানতে হবে আলফা হেমিহাইড্রেট মানে কি, হার্ড প্লাস্টার, আর বেটা হেমিহাইড্রেট মানে অর্ডিনারি প্লাস্টার। ক্লিয়ার? তো এটা দুইটা ভাবে করা হয়, একটা হচ্ছে ওভেনে দিয়ে করা হয় মাইক্রোওয়েভে, আর একটা হচ্ছে চুল্লির ভিতরে দিয়ে করা হয়। এগুলো কি স্যার পড়িয়েছে আপনাদেরকে? চুল্লির ভিতরে যখন দিয়ে করা হচ্ছে তখন হচ্ছে বেটা হেমিহাইড্রেট, মানে অর্ডিনারি প্লাস্টার তৈরি হচ্ছে। আর যখন মাইক্রোওয়েভে দেওয়া হচ্ছে, ওভেনে দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে? আলফা হেমিহাইড্রেট করা হচ্ছে। এটার একটা ভালো টার্ম আছে, আমি একটু ভুলে গেছি, ক্যালসিফিকেশন, রাইট, ক্যালসিফিকেশন বলা হয় এটাকে। বুঝতে পেরেছেন? এটাও ভাইবার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ক্লিয়ার? এর সাথে বলি রিটেন পরীক্ষায় প্লাস্টার অফ প্যারিসের সেটিং রিয়াকশন, হার্ড প্লাস্টারের সেটিং রিয়াকশন, অর্ডিনারি প্লাস্টারের সেটিং রিয়াকশন, জিপসামের সেটিং রিয়াকশন আসে। এগুলো আপনারা একদম ঠোঁটস্থ করে ফেলবেন, বইয়ে দেওয়া আছে। এই চারটা সেটিং রিয়াকশন আপনাদেরকে জানতেই হবে। ইভেন ভাইবাতে পেন্সিল আর পৃষ্ঠা দিয়ে আপনাদেরকে লিখতে দেওয়া হয়। ভাইবা বোর্ডে পেন্সিল ধরায় দেওয়া হয়, দিয়ে বলে অমুক সেটিং রিয়াকশনটা লিখো। তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আমরা যে জিনিসটা পড়তেছি এতক্ষণ ধরে তাকে আগে আমাদের চিনতে শিখতে হবে। এই দুইটা জিনিসের মধ্যে একটার মধ্যে হার্ড প্লাস্টার আছে আর একটার ভিতরে অর্ডিনারি প্লাস্টার আছে। এবার আমি বলি, আমি এইটার ভিতরে আটা নিয়ে আসছি, সরি ময়দা নিয়ে আসছি, আর এইটার ভিতরে ময়দার মধ্যে হলুদ মিশাই নিয়ে আসছি। অস্বীকার করতে পারবেন কেউ? না, অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। তার মানে আমরা কি কোটা দেখে বলতে পারবো কোনটায় হার্ড প্লাস্টার কোনটায় অর্ডিনারি প্লাস্টার? তাহলে সর্বপ্রথম আমরা এটা কনফার্ম হলাম
যে কোনটায় হার্ড প্লাস্টার কোনটায় অর্ডিনারি প্লাস্টার এটা চোখে দেখে বলা যাবে না। ইউ হ্যাভ টু এক্সামিন। আপনাদের ভাইবার টেবিলে যখন এরকম পোয়েম ধরাই দেওয়া হবে তখন আপনি আপনার টিচারের এবং এক্সটার্নালের কাছে পারমিশন নেবেন যে স্যার আমি এটা পরীক্ষা করতে চাই অথবা এক্সামিন করতে চাই। ফুট করে খুদেই পরীক্ষা শুরু করতে পারবেন না, আপনার টিচার আপনাকে পারমিশন দিবে, হ্যাঁ তুমি করো। করার পরে এটার দুইটা যদি একসাথে দেয় তাহলে নিয়ম হচ্ছে 2 হাত দিয়ে পরীক্ষা করা, আর যদি একটা পোয়েম দেয় তাহলে 1 হাত দিয়ে পরীক্ষা করা। কারণ কি, ধরেন প্রথমে আমি এই হাত দিয়ে এই একটা চেক করলাম, করার পরে যদি এই হাত দিয়ে এটাই চেক করি তাহলে আমি ফিল করতে পারবো না, আমাকে ডিফারেন্ট হ্যান্ড ইউজ করতে হবে। এখন এটা যখন আমার কাছে দিবে, এটা চেক করার আগে আমাকে স্মেল নিতে হবে। এটা চেক করার সময় আমার স্মেল নেওয়ার দরকার নাই। কেন এটার সময় আমি স্মেল নিব? এই কালারের আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যার নাম অ্যালজিনেট। এখন আমাকে কি স্যার হাতে অ্যালজিনেট ধরাই দিছে নাকি অর্ডিনারি হার্ড প্লাস্টার ধরাই দিছে সেটা আমাকে আগে বুঝে নিতে হবে। ক্লিয়ার? এই জন্য হার্ড প্লাস্টার যখনই আপনার হাতে দেওয়া হবে আপনি বোঝেন আর না বোঝেন আগে স্মেল। আমি এটার গন্ধ নিয়ে দেখলাম, এটার মধ্যে কোনো গন্ধ নাই, তার মানে এইটুকু আমি কনফার্ম এটা অ্যালজিনেট না। কিন্তু এটা যে হার্ড প্লাস্টার এটা আমি কনফার্ম না। স্যার আমাকে ময়দার ভিতরে হলুদ মিশাই দিতে পারে, ঠিক আছে? আমাকে কি করতে হবে? হাতে নিতে হবে। এইভাবে দেখেন গ্রানিউলস চেক। এই গ্রানিউলস চেক করলে যেটা কমনলি বোঝা যায় রাফ, ফাইন, রেগুলার গ্রানিউলস। রাফ, ফাইন, রেগুলার গ্রানিউলস। তাহলে আমাকে হার্ড প্লাস্টার চেক করতে গেলে কি করতে হচ্ছে? প্রথমে স্মেল নিতে হচ্ছে, নিয়ে অ্যালজিনেট থেকে সেপারেট করা লাগতেছে, তারপরে কি করা লাগতেছে? হাতে নিয়ে চেক করে বুঝতে হবে রাফ, ফাইন, রেগুলার গ্রানিউলস। রাফ মানে কি হাতে নিলে খসখসা লাগে, তারপরে ফাইন মানে পার্টিকেলগুলো সব সুন্দর সেম সাইজ, রেগুলার মানে সেম সাইজ আর কি। এখন যখন অর্ডিনারি প্লাস্টার আমি নিব, এর আর আমার গন্ধ নেওয়ার দরকার নেই, কারণ এই সাদা কালারের আমাদের আর কিছু নাই। আমি এখন দেখেন অপোজিট হাত ইউজ করছি, একটু আগে আমি ডান হাত ইউজ করেছিলাম। এটা যখন আমি চেক দিব তখন রাফ, ইরেগুলার গ্রানিউলস। ফাইন আর হবে না, যখন ইরেগুলার হয়ে গেছে তখন আর ফাইন নাই, রাফ, ইরেগুলার গ্রানিউলস। আমরা কি এক্সামিন শিখে গিয়েছি? এক্সামিন শিখে গিয়েছি। এখন আসেন, যখন এই দুইটা বয়েম আপনার হাতে ধরাই দেওয়া হবে তখন আমরা কি করব? 2 হাতে এক্সামিন করব। এই দুইটা, এখন দুইটাই হলুদ। স্যার চাইলে দুইটা ময়দার ভিতরে দুইটাই হলুদ মিশাই আনতে পারে, একটাই হলুদ বেশি দিয়েছে, একটা একটু কম দিয়েছে, তারপরে একটাই অ্যালজিনেট হইতে পারে, একটাই হার্ড প্লাস্টার হইতে পারে। তাহলে এই দুইটা বয়েম যদি আমাকে দেয়, এই বয়েমটা আমি অলরেডি এক্সামিন করে দেখিয়েছি। এক্সামিন করে দেখার পরে আমরা বুঝতে পেরেছি এখানে স্মেল নাই, রাফ, ফাইন, রেগুলার গ্রানিউলস। আমরা মোটামুটি এটা হার্ড প্লাস্টার কনফার্ম। এখন এটা কনফার্ম বলে সাথে সাথে স্যার এটা অ্যালজিনেট না, এ কথা বলা যাবে না। কারণ আপনি যখন এক্সামিন করবেন আপনি আপনার টিচারকে সাথে মুখে মেনশন করতে হবে যে আমি কি কি পেলাম। এমন না যে মনে মনে এক্সামিন করে আপনি বলে দিলেন, মুখে মেনশন করতে হবে। একইভাবে এটা যখন খুলবেন অপোজিট হাত দিয়ে এক্সামিন করবেন, ভাই আমার 3 নাম্বার হাত নেই, আমার এই হাত দিয়েই করতে হবে, ঠিক আছে? এটা যখন আপনি এক্সামিন করবেন, এটা স্মেল নেই মানে এটা আপনি অবশ্যই স্মেল নিয়ে আগে দেখবেন। এটা স্মেল নিলেই আমি বুঝতে পারতেছি এটা ম্যাঙ্গো ফ্লেভার। প্রথম কনফার্মেশন এটা অ্যালজিনেট, সাথে সাথে বলা যাবে না। এরপরে এটাও হাতে নিতে হবে, এটা ফাইন স্লিপারি। ফাইন স্লিপারি তার মানে এটা কি? অ্যালজিনেট। ফাইন অ্যান্ড স্লিপারি। জামা কাপড় নষ্ট করার জন্য যথেষ্ট। তাহলে আমরা যদি একবারে বলে যাই, অ্যালজিনেট হবে স্মেল থাকবে, ফাইন, স্লিপারি। হার্ড প্লাস্টার হবে কোনো স্মেল থাকবে না, রাফ, ফাইন, রেগুলার পার্টিকেল, তাই তো? আর অর্ডিনারি প্লাস্টারের ক্ষেত্রে কোনো স্মেল থাকবে না, সাথে হচ্ছে রাফ, ইরেগুলার। ক্লিয়ার?
এখন আমরা আসি এডিএ ক্লাসিফিকেশন বলে জিপসাম প্রোডাক্টের একটা ক্লাসিফিকেশন আছে। হোয়াট ইজ এডিএ? আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন। আমরা সারা জীবন এডিএ পড়ে আসছি, কিন্তু এডি এর মিনিং জানি না। ঠিক আছে, এডিএতে 5টা ক্লাসিফিকেশন আছে জিপসামের। ইমপ্রেশন প্লাস্টার। ইমপ্রেশন প্লাস্টার হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। আপনারা এখন যে ইমপ্রেশন মানে ম্যাটেরিয়ালগুলো পড়তেছেন, এগুলো আধুনিক বা সুপার লেটেস্ট। সর্বপ্রথম যখন মুখের মাপ নেওয়ার কথা চিন্তা করা হয়, তখন অর্ডিনারি এই প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হতো। আপনারা কখনো কি এরকম ভিডিও দেখেছেন যে বডির উপরে একটা কাপড় দিচ্ছে পাতলা করে, দিয়ে সাদা কালারের একটা ম্যাটেরিয়াল দিয়ে পলিশ দিচ্ছে, আবার একটা কাপড় দিচ্ছে, আবার পলিশ দিচ্ছে? ওইটা অ্যাকচুয়ালি প্লাস্টার অফ প্যারিস। এক সময় এইভাবে মাপ নেওয়া হতো, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এটা অনেক হ্যাসেল, সবসময় সব ধরনের মাপ নেওয়া যায় না। তখন আস্তে আস্তে আধুনিক ম্যাটেরিয়ালগুলো আসছে। তো এটাই হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার। তারপরের পয়েন্টটা কি ছিল? মডেল প্লাস্টার। পড়াশোনা করেন না, খুবই খারাপ অবস্থা। মডেল প্লাস্টার, এই মডেল প্লাস্টার যেটা, সেটাই হচ্ছে অর্ডিনারি প্লাস্টার। অর্ডিনারি প্লাস্টারের নাম হচ্ছে ডেন্টাল প্লাস্টার, মডেল প্লাস্টার, তারপরে বেটা হেমিহাইড্রেট, তারপরে অর্ডিনারি প্লাস্টার। আরও যদি কোনো নাম থাকে সেগুলো আপনারা দেখে নিলেন। বুঝতে পেরেছেন? তার মানে অর্ডিনারি প্লাস্টার বললে আমরা এগুলো বুঝতে পারি। এরপরে হচ্ছে ডেন্টাল স্টোন। ডেন্টাল স্টোন মানে হার্ড প্লাস্টার, আলফা হেমিহাইড্রেট, ডেন্টাল স্টোন, তারপরে হ্যাঁ না না না, পোরাস আমরা পরে আসবো, আমরা ওই নামগুলো পরে আসবো। ও একটা কথা বলেছে, এটা নাম হিসেবে বলা যাবে না, কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। অর্ডিনারি প্লাস্টার হচ্ছে মোর পোরাস, আর হার্ড প্লাস্টার হচ্ছে লেস পোরাস। এটা নাম না, এটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা তার আইডিয়াল প্রপার্টিস, একটা প্রপার্টিস। কিন্তু নামের বলতে গেলে হার্ড প্লাস্টারের ক্ষেত্রে আমরা হার্ড প্লাস্টার, আলফা হেমিহাইড্রেট, ডেন্টাল স্টোন এগুলো বলতে পারবো। অর্ডিনারি প্লাস্টারের ক্ষেত্রে আমরা অর্ডিনারি প্লাস্টার, বেটা হেমিহাইড্রেট, মডেল প্লাস্টার এগুলো বলতে পারবো। তাহলে টাইপ 3 আমার বলা হয়ে গেল। টাইপ 4 হচ্ছে ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ, লো এক্সপ্যানশন। এটা মেইনলি আমরা যখন ক্রাউন, ব্রিজ এগুলো তৈরি করি, ইনলে অনলে তৈরি করি, তখন আমাদের এই টাইপ 4টা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? আর টাইপ 5 হচ্ছে ডেন্টাল প্লাস্টার, ডেন্টাল স্টোন হাই স্ট্রেংথ, হাই এক্সপ্যানশন। এটা মেইনলি কাস্ট রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার করার সময় ব্যবহৃত হয়। এটা সব থেকে স্ট্রেংথ বেশি। কাস্ট রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের ক্ষেত্রে আক্কাস আলী স্যারের বইয়ে লেখা আছে, দেখে নিয়েন, লিখেছেন। ওকে, এখন আসি এই দুইটার মধ্যে ডিফারেন্স। এই দুইটার মধ্যে ডিফারেন্স যখন আসবে, কিছু কমন জিনিস আপনাদেরকে বলতে হবে। তার ভিতরে এটা দিয়ে বানানো হয়, আমার দিকে খেয়াল করেন, সাদাটা যেটা, এটা দিয়ে বানানো হয় স্টাডি মডেল, এইটা দিয়ে বানানো হয় ওয়ার্কিং মডেল। ঠিক আছে, এইটা দিয়ে বেস তৈরি করা যায়, এইটা দিয়ে মাঝে মাঝে আমরা চাইলে বেস তৈরি করতে পারি ওয়ার্কিং মডেলের। ঠিক আছে, এটা মোর পোরাস, এটা লেস পোরাস। এগুলোর বাইরে আরো বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। এই যে ডাস্ট অ্যালার্জির সমস্যা শুরু হয়ে গেছে। এরপরে আর কি লাগে, এর সাথে আপনারা পড়বেন হচ্ছে এক্সিলেটার, রিটার্ডার। এগুলো স্যার পড়িয়েছে না? রিটার্ডার কি? যদি স্যালাইভা, ব্লাড, ফরেন পার্টিকেল এগুলো থাকে, তাহলে রিটার্ডার হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এর সেটিং টাইম কি হবে? বেড়ে যাবে।
আর এক্সিলেটরগুলো আমি এখন ভুলে গেছি ভাই, আপনারা একটু পড়ে নিয়েন, বই দেখে স্যারের দেখে আপনার এখন মনে নেই, এগুলো পড়বেন। তারপরে ফ্যাক্টর ইফেক্টিং হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন, ফ্যাক্টর ইফেক্টিং নর্মাল সেটিং এক্সপ্যানশন, এগুলো পড়বেন, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর কি আছে? আর মোটামুটি এখন মাথায় আসতেছে না। এখন আসি, এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা কি হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে, এটা হার্ট প্লাস্টার। কি তৈরি করা হয়েছে? মডেল তৈরি করা হয়েছে, তাই না? কি ধরনের পেশেন্টের? ডেন্টুলাস পেশেন্টের। আর এই সাদা পোর্শন যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তৈরি করা হয়েছে বেস, এটা অর্ডিনারি প্লাস্টার। এখন কথা হচ্ছে, এটা যদি আমার মুখের মাপ হতো, যদি আমার মুখের মাপ হতো, তাহলে আমার জন্য এটা সেলফ মডেল উইথ বেস, আর আপনাদের জন্য কি হতো? স্টাডি মডেল উইথ বেস। ভেরি গুড, এটা হবে। আর কি হতে পারে? ডেন্টুলাস মডেল উইথ বেস। স্টাডি মডেল উইথ বেস, এটাও সঠিক। এবার মনে করেন এইটার উপরে আমি কোনো কাজ করছি, তখন আপনাদের জন্য এটা কি হতো? ওয়ার্কিং মডেল উইথ বেস। আমার জন্য তখন এটা কি হতো? ওয়ার্কিং মডেল উইথ বেস, সেলফ মডেল উইথ বেস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যখন নিজের মুখের মাপ, তখন শুধুমাত্র সেলফ মডেল, সেলফ শব্দটা আসবে। এখন এটা কি বলবো? প্রথম ইডেন্টুলাসের মডেল, এটা বেস। ওই যে একটু আগে একটা কথা বললাম, ওয়ার্কিং মডেলের ক্ষেত্রে অনেক সময় হার্ট প্লাস্টার দিয়েও বেস তৈরি করা হয়, কিন্তু স্টাডি মডেলের ক্ষেত্রে অলওয়েজ অর্ডিনারি প্লাস্টার দিয়ে আমরা বেস বানাবো। এটা কি ধরনের মডেল? ইডেন্টুলাস মডেল। এখন কি এটা ওয়ার্কিং মডেল? না, এটা এখনো স্টাডি মডেল, কারণ এর উপরে আমরা কোনো কাজ করি নাই। যখনই এইটার উপরে আমরা কোনো কাজ করব, তখন এটা হয়ে যাবে ওয়ার্কিং মডেল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আর কি আছে? তাহলে আমরা একটু রিভাইজ দিই, দেখেন আমরা কি কি পড়লাম। নেচারে কি হিসেবে পাওয়া যায়? জিপসাম। স্টোরে কি হিসেবে পাওয়া যায়? জিপসাম প্রোডাক্ট, যেটা আমরা কিনে আনি। আমরা যখন আবার পুনরায় মডেল তৈরি করি, তখন হয়ে যায় জিপসাম। যখনই জিপসাম, তখন 2 অণু পানি, আই মিন ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, যখন স্টোরে থাকে, তখন সেটা হচ্ছে হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট আর কি। ঠিক আছে? আর যখন চুল্লিতে হিট দিয়ে তৈরি করা হচ্ছে, তখন হচ্ছে বেটা আই মিন অর্ডিনারি প্লাস্টার। আর যখন মাইক্রোওয়েভে আসতেছে, তখন সেটা হচ্ছে আলফা অথবা হার্ট প্লাস্টার। আমরা সাথে এগুলো বললাম যে প্লাস্টার অফ প্যারিস, হার্ট প্লাস্টার, অর্ডিনারি প্লাস্টার এবং জিপসামের সেটিং রিঅ্যাকশন আমাদেরকে পড়তে হবে। এরপরে এক্সপ্যানশন নিয়ে আমরা পড়লাম। এক্সপ্যানশন আছে 2 ধরনের, নর্মাল সেটিং এক্সপ্যানশন, হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন। নর্মাল সেটিং এক্সপ্যানশন হবে হচ্ছে ইন প্রেজেন্স অফ এয়ার, এটা যখনই মিক্সিং করা হয় তখনই হবে, এটা খারাপ না। আর হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন নিয়ে আমরা কি বললাম? প্রত্যেকটা প্যাকেটে ম্যানুফ্যাকচাররা ওয়াটার পাউডার রেশিও লিখে দেয়। যদি ওয়াটার পাউডার রেশিও থেকে ওয়াটারের পরিমাণ আমাদের বেশি হয়, সেক্ষেত্রে ক্রিস্টাল গ্রোথ বেশি হয়, মোর রুম ফরমেশন হয়, মডেলটা উইক হয়ে যায়। এই জন্য হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন আমরা খারাপ বলতেছি, মডেল খারাপ হয়ে যাওয়ার কারণে। এর মধ্যে আমরা আরেকটা জিনিস একটু আলাপ করে ফেলেছি, ওয়াটার পাউডার রেশিও যদি 0.27, 0.28 বা 0.30 হয়, সেক্ষেত্রে ওয়াটারের পরিমাণ হবে, পয়েন্টের পরে যে সংখ্যাটা, ওইটা ওয়াটারের পরিমাণ ml এ হবে, এবং 100 গ্রাম পাউডার আমরা নিব, 100 গ্রাম পাউডার আমরা নিব। আচ্ছা, এরপরে আসলো কি, আমরা ফ্যাক্টর ইফেক্টিং হাইগ্রোস্কোপিক সেটিং এক্সপ্যানশন পড়তে বলেছি, আপনাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ফ্যাক্টর ইফেক্টিং নর্মাল সেটিং এক্সপ্যানশন আপনাদের পড়তে বলেছি, এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে জিপসামের ইউজ আপনারা পড়বেন। জিপসাম প্রোডাক্টের ইউজ কি করা যায়? সেলফ মডেল বানানো যায়, স্টাডি মডেল বানানো যায়, ওয়ার্কিং মডেল বানানো যায়, বেস বানানো যায়, এইগুলাই। ঠিক আছে? তারপরে আমরা জিপসামের টাইপ পড়ে ফেলেছি, 5টা টাইপ আছে, কোন টাইপ কি পারপাজে ব্যবহৃত হয় সেটা বলেছি, এটা আক্কাস আলী স্যারের বইয়ে আছে, ওখান থেকে আপনারা আবারও পড়ে নেবেন। আর কিছু বলেছি? আর কিছু বলা হয়নি। এখন আসেন ফাইনালি আমরা যেটা দিয়ে শেষ করে দিব। আরেকটা জিনিস বলেছি, কোন জিপসাম প্রোডাক্ট আমরা কিভাবে চিনবো এবং অ্যালজিনেটের সাথে হার্ট প্লাস্টার কিভাবে সেপারেট করব। ঠিক আছে?
এটা শেষ। এখন ফাইনালি আমরা কিভাবে জিপসাম প্রোডাক্ট ম্যানিপুলেশন করব এটার মাধ্যমে বলে আমরা শেষ করে দিব। আজকে শুধু মুখে বলবো, সামনের দিন আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখার মাধ্যমে শিখে নিব। জিপসাম প্রোডাক্ট মিক্সিং করার জন্য আমাদের আর্মামেন্টেরিয়াম হিসেবে লাগবে হচ্ছে ফ্লেক্সিবল রাবার বল, তারপরে লাগবে মেটাল স্প্যাচুলা, তারপরে লাগবে আমাদের ওয়াটার, এবং ওই ওয়াটার মেজার করার জন্য লাগবে মেজারিং জার। কারণ আমরা তো চাইলেই ওয়াটার দিতে পারবো না, আমাদের ম্যানুফ্যাকচার আমাদের যেভাবে লিখে বলে দিয়েছে ওইভাবে আমাদের ওয়াটার নিতে হবে। এর সাথে আমাদের লাগবে হচ্ছে এই যে পাউডার মাপার জন্য একটা স্পুন না, মেশিন। আমরা যে 100 গ্রাম পাউডারটা মেপে নিব, ওটা তো গ্রামে মেপে নিতে হবে, মানে গ্রামে মাপার জন্য যে মেশিন আছে সেই মেশিন লাগবে। এরপরে লাগবে আমরা যে পাউডারটা মিক্সিং করব সেই পাউডার, হার্ড প্লাস্টার হলে হার্ড প্লাস্টার, অর্ডিনারি প্লাস্টার হলে অর্ডিনারি প্লাস্টার। ক্লিয়ার? এখন প্রথমে মিক্সিং এর জন্য কি করতে হবে, আমাদের ফ্লেক্সিবল রাবার বলের ভিতরে ম্যানুফ্যাকচার যতটুকু পানি নিতে বলছে ওই জারের মাধ্যমে ততটুকু পানি মেপে নিয়ে আমাদের রাবার বলের ভিতরে পানিটা নিয়ে নিতে হবে। একই সাথে আমরা ওই যে মেশিনটায় আমরা পাউডার মাপবো, ওই মেশিনের উপরে আমরা পাউডার দিয়ে কোনো একটা পাত্রে পাউডার নিয়ে 100 গ্রাম পাউডার নিয়ে পাউডারটা সাইডে নিব। তাহলে রাবার বলের ভিতরে আবার কি আছে, পানি, আর আলাদা একটা পাত্রে আমার 100 গ্রাম পাউডার মেপে নেওয়া আছে। এইবার স্প্যাচুলা দিয়ে পাউডার নিয়ে পানির ভিতরে স্প্রিংকেল মেথডে পাউডার দেওয়া শুরু করব। এখন যখন আমরা মেপে নিব তখন আমাদের 100 গ্রাম পাউডার পুরোটাই লেগে যাবে, এখানে আমাদের কিছু দেখার দরকার নেই। কিন্তু ধরেন এখন আপনার কাছে পাউডার মাপার যন্ত্র নাই, এখন আপনি কিভাবে বুঝবেন কতটুকু পাউডার দিবেন? বলা হয় পানির উপরে স্প্রিংকেল আকারে পাউডার দেওয়ার পরে লাস্ট ড্রপ পাউডার, যেটা পানির মধ্যে পড়ার পরে 30 সেকেন্ডের ভিতরে ডিজলভ হবে না, তখন বুঝতে হবে আমি আর পাউডার দেওয়া যাবে না। কথাটা কঠিন হলো? ভিডিওতে আমি যখন প্র্যাকটিক্যালে দেখাবো তখন ইজি হয়ে যাবে। ধরেন আমাদের পানি আছে, পানির উপরে যখন আমি উপরে এভাবে স্প্রিংকেলে পাউডার দিব, পানির মধ্যে পাউডারগুলো ডুবে যাবে না? সব তো ডুবে যাবে। আমি এভাবে পাউডার দিতেই আছি, আমার মেজারিং জার মেশিন নাই, আমি বুঝতেছি না আমার কতটুকু পাউডার মাপা, আমার তো 100 গ্রাম মাপতে পারিনি, আমি শুধু কৌটা থেকে তুলছি আর দিচ্ছি। এভাবে পাউডার দিতে থাকা অবস্থা একটা সময় কি হবে, নিচে পাউডার জমতে থাকবে, উপরের পাউডারগুলো আস্তে আস্তে তখন পানির মধ্যে ডুবে যাওয়া শুরু করবে, তাই না? তবে যত পাউডার দিব তত পাউডার তো পানির মধ্যে উঁচু হইতে থাকবে, পানি নিতে থাকবে। একটা সময় আসবে যখন আপনি একটা ড্রপ পাউডার ফেললেন, ওই পাউডারটা পানির মধ্যে পড়ার পরে পাউডারটা পানির মধ্যে ডুবে যাচ্ছে না, 30 সেকেন্ড হয়ে গেছে কিন্তু পাউডারটা পানির মধ্যে ডুবতেছে না। তাহলে কি লাস্ট ড্রপ অফ পাউডার, যেটা পানির ভিতরে ডিজলভ হচ্ছে না, তখন আমি বুঝতে পারবো যে আমি আর পাউডার দেওয়া যাবে না। ক্লিয়ার? এবার বলি, পাউডার আমার দেওয়া শেষ। পাউডার যখন আমার দেওয়া শেষ হয়ে গেল তখন আমি কি করলাম, মিক্সিং শুরু করলাম। মিক্সিং এর নিয়ম হচ্ছে টু অ্যান্ড ফ্রো, নিজের দিকে দূরের দিকে। আরো অনেক ভাষা আছে, স্যার কোনটা বলছে, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ারলি, তাহলে আরেকটা টার্ম আছে আমিও ভুলে গেছি, মেইনলি টু অ্যান্ড ফ্রো। হ্যাঁ বলেন। না ফিগার 8 তো অ্যালজিনেটে বাবা, ফিগার 8 এখানে বলাই যাবে না, এখানে ফিগার 8 বললে আপনার ফেল কনফার্ম। কারণ অ্যালজিনেটে ফিগার 8 এর আলাদা পারপাস আছে, আমি বলেছিলাম ইয়ার বাবল এলিমিনেট করা, এখানে ফিগার 8 করা যাবে না। এটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো, মানে রাবার বলের সামনের দিকে যাব পিছন দিকে আসবো, সামনের দিকে যাব পিছন দিকে আসবো, আগে পিছে। আচ্ছা যাই হোক, আমি দেখাই দিব। টু অ্যান্ড ফ্রো এই কথাটা বইয়ে বলা আছে। এইভাবে আমরা টু অ্যান্ড ফ্রো মিক্সিং করতে থাকবো। এটার পিছনে কারণ হচ্ছে আমরা যখন এইভাবে মিক্সিং করতে থাকবো তখন ওয়াটারের ভিতরে পাউডারগুলো মিক্স হবে, ইয়ার বাবল এলিমিনেট হবে। কেন আমার ইয়ার বাবল এলিমিনেট নিয়ে এত ফোকাস?
আমি আরেকটু বলার পরে এটা ব্যাখ্যা করতেছি। টু অ্যান্ড ফ্রো করতেছি, করার পরে একটা সময় আপনাকে ব্রেক দিতে হবে। একটা সময় মানে ধরেন আপনি একটা নির্দিষ্ট সময় 30 সেকেন্ড টু অ্যান্ড ফ্রো করলেন, করার পরে ব্রেক দিয়ে রাবার বলের মধ্যে ওই ম্যাটেরিয়ালে এইভাবে একটা টান দিতে হবে। টান দেওয়ার পরে এই টান দিলে একটা লাইন তৈরি হবে, এটাকে বলে টেল লাইন। টেল লাইন, স্ট্রেট লাইন না, লাইনটা টানবেন সোজা, কিন্তু এটার নাম হচ্ছে টেল লাইন। এই লাইনটা যদি টান দেওয়ার সাথে সাথে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তার মানে আপনার এখনো সেটিং টাইম শুরু হয়নি, মিক্সিং টাইম আছে, আপনাকে মিক্স করতে হবে। আর আপনি টান দেওয়ার পরে যদি 2 সেকেন্ড এই লাইনটা থাকে বা তার বেশি সময় থাকে, তাহলে আপনার বুঝতে হবে মিক্সিং টাইম শেষ, সেটিং টাইম শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে সাথে সাথে আপনি ইমপ্রেশনের ভিতরে ম্যাটেরিয়ালটা দিতে পারবেন না, আপনাকে ট্যাপিং করতে হবে। রাবার বল ধরে একটা ট্যাপিং করার নিয়ম আছে। এখন শুধু শুনে রাখেন, ট্যাপিং দুইভাবে করা যাইতে পারে, একটা বাই ভাইব্রেশন আর একটা ম্যানুয়ালি। বাই ভাইব্রেশন হচ্ছে ভাইব্রেটিং একটা মেশিন থাকে, ওই মেশিনের উপরে রাবার বল সহ ম্যাটেরিয়াল দিলে মেশিন ভাইব্রেট করে, বাবলগুলো এলিমিনেট হয়ে উপরে উঠে আসে। ল্যাবে এগুলো মেনটেন করা হয়। প্যাথেটিক হলেও সত্য, পাইনহাট ডেন্টাল কলেজে ভাইব্রেটিং মেশিন নাই, আমাদেরকে ম্যানুয়ালি ট্যাপিং করতে হয়। ট্যাপিং করার একটা নিয়ম আছে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো, এমনি মুখে বলা সম্ভব না। ট্যাপিং করার পিছনে কারণ হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ভিতরে ইয়ার বাবল এলিমিনেট করা। চিন্তা করেন, টু অ্যান্ড ফ্রো করেও ইয়ার বাবল এলিমিনেট করতেছি, মিক্সিং করতেছি, প্লাস ইয়ার বাবল এলিমিনেট করতেছি, একইভাবে ট্যাপিং করে ইয়ার বাবল এলিমিনেট করতেছি। এর পিছনে কারণ এই দুইটা ম্যাটেরিয়াল অলওয়েজ পানি নিয়ে থাকতে পছন্দ করে, মানে 2 অণু। ওকে আপনি জোর করে বাজারে হাফ অণু পানি দিয়ে আটকায় রাখছিলেন, যখনই সে পানি পায় এত পরিমাণ রিয়াকশন হয়, হিউজ পরিমাণ গ্যাস তৈরি হয়। যখনই গ্যাস তৈরি হয় তখন সেটা কি হবে, এয়ার বাবল হিসেবে ভিতরে থেকে যাবে। এই জন্য প্রচুর পরিমাণে ট্যাপিং করতে হয়, কারণ এই গ্যাস যদি থেকে যায় তাহলে মডেলের ভিতরেও গ্যাসটা থেকে যাবে। এখন ওটি কি এয়ার বাবল হিসেবে থেকে যাবে না, মডেলটা যখন শক্ত হবে, আই মিন জিপসাম তৈরি হবে, তখন এয়ার বাবলগুলো কি হবে, ফেটে যাবে। ফেটে গেলে মডেলে পোরাস হবে, মডেলের গায়ে ছোট 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 ছিদ্র তৈরি হবে। এই জন্য মডেলের গায়ে যেন কোনো ছিদ্র তৈরি না হয়, এই জন্য আমরা এত পরিমাণ ফোকাস করতেছি। কেন এই মডেলের গায়ে ছিদ্র তৈরি হলে কি যায় আসে, ডাইমেনশনাল চেঞ্জ হবে, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, মডেলের গায়ে যদি পোরাস হয়, ছিদ্র তৈরি হয়, আপনি যে পোস্থেসিস বানাবেন, পোস্থেসিস কি ধরনের, ফিক্সড হতে পারে, রিমুভেবল হতে পারে, সেই পোস্থেসিসগুলোর গায়ে কি ওই ছিদ্রর দাগ চলে আসবে, তাহলে কি পোস্থেসিস পারফেক্ট হবে? পোস্থেসিসও পারফেক্ট হবে না। আমরা তো পোরাস চাই না। আমি সবসময় একটা কথা বলেছি, ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল বলে একটা ম্যাটেরিয়াল আছে, শুধু সেখানে আমরা পোরাস চাই, আর কোনো জায়গায় আমরা পোরাস চাই না। ক্লিয়ার? এই জন্য এত পরিমাণ এয়ার বাবল এলিমিনেট করতে হবে। ট্যাপিং যখন শেষ তখন ইমপ্রেশনের গায়ে, ট্যাপিং যখন শেষ তখন ইমপ্রেশনের গায়ে হালকা করে প্রথমে হার্ড প্লাস্টার দিয়ে বা অর্ডিনারি প্লাস্টার দিয়ে একটা লেয়ার দিয়ে নিতে হয়, তারপরে পুরোটা প্যাকিং করতে হয়। এটাও প্র্যাকটিক্যালে দেখাইতে হবে, মুখে শুধু বলে রাখলাম, সামনের দিন আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এটাই মিক্সিং টেকনিক। আজ